আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা নরিন। আজকে আমরা হিজামা নিয়ে আলোচনা করব। হ্যাঁ? এর আগের ১-২টা ক্লাস যেটা হয়েছে, সেটা আমরা হিজামার কিছু প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল জ্ঞান নিয়ে আলোচনা করেছি। বাট কোনো প্র্যাকটিক্যাল দেখানো হয়নি। আজকেও আমরা তেমন প্র্যাকটিক্যাল কিছু দেখাবো না। আজকে জাস্ট বই রিলেটেড আলোচনা করব। যারা আমার এই বইটা নেননি, তারা লিংক পাবেন। বইটা নেওয়া যাওয়া হবে ওইখান থেকে। যেমন ওয়াফিতে পাওয়া যায় এই বইটা। তারপর এই বইটা আপনি পার্সোনালি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার বাসার চেম্বারে, কিংবা আমার বাসার নিচে আসলে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করলে। ওকে, এইটা একটা প্রসিডিউর হইলো। আর যেহেতু হিজামা ক্লাসে আপনারা জয়েন করেছেন, তার মানে হিজামা সম্পর্কে আপনারা কোর্সটা যেহেতু করতে চাচ্ছেন, এই বইটা খুব আপনাদের জন্য ম্যান্ডেটরি। কারণ আজকের ক্লাসে আমি বই ধরে ধরে বই রিলেটেড কোশ্চেনগুলো পড়বো, যে কোশ্চেনগুলো আপনাদের জন্য দরকার, হ্যাঁ, জানাতে দরকার। কিছু কিছু টার্ম আমরা ডিকোড শিখবো। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি ইনস্ট্রুমেন্টগুলো দেখাবো। তারপরে ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করব। তো এই 3টা ক্লাস হবে আমাদের পেইড ক্লাস। হ্যাঁ, এর আগের ক্লাসগুলো মেবি আনপেইড ছিল। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, তো এই বইয়ের ফার্স্টের দিকে যেটা আছে, প্রথম পৃষ্ঠা। হ্যাঁ, প্রথম 12 পৃষ্ঠা। প্রথম 12 পাতার মধ্যে আমরা শুধু সূচিপত্র, লেখকের কথা, লেখিকার সহযোগীর কথা, তারপরে প্রকাশকের কথা, এগুলাই আছে। সূচিপত্রের মাধ্যমে আমরা জানবো যে এই বইতে আমরা কি কি ডেসক্রাইব করেছি। হ্যাঁ, যেমন হিজামা কি, কাপিং কি, হ্যাঁ, মানে কতটুকু জানবো আমরা। এটা আমরা অ্যাভেলেবেল পাবো ওয়াফিতে। যদি আমরা ক্লিক করি বইটি একটু পড়েন, হ্যাঁ, এই বাটনে, তখন আমরা এতটুকু পর্যন্ত পাবো। হ্যাঁ, তো আমরা ওই ডেসক্রিপশন দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এই বইতে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো বইতে সুন্দর করে সব বোঝানোই আছে। তারপরও আমি একটু আমার ভাষায় একটু ডেসক্রাইব করে দিব, যাতে আপনারা এটা ডিকোড করতে পারেন। হ্যাঁ, একবার যখন বেসিক থিওরিটিক্যাল জ্ঞানটা আমাদের ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, তখন দেখা যায় প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা একটু কমপ্লিকেশনে পড়ি, কিংবা একটু হ্যাজার্ডে পড়ি, কিংবা আমাদের দ্বারা একটু এদিক সেদিক হয়, কারণ আমরা তো মানুষ, ভুল অবশ্যই করব। কারণ ভুলের মানুষ তো ভুল করবেই। হ্যাঁ, তো দেখা যায় যে ওই জিনিসটা আমরা তখন মেক ওভার করতে পারি। বাট দেখা যায় যে যদি আমাদের থিওরিটিক্যাল নলেজ বেসিক যদি ক্লিয়ার না থাকে, তখন দেখা যায় যে এই মেক ওভারগুলো হয় না। হ্যাঁ, তখন দেখা যায় যে হ্যাজার্ড হয়, এবং এই যে হ্যাজার্ডের কারণে, কমপ্লিকেশনের কারণে, আরেকজন হ্যান্ডেলিং এর কারণে আমাদের যে ইমেজ, প্রপার ইমেজটা আমাদের আসলে ক্লিয়ার থাকে না। তখন সবাই হয়তো আমাদের হাতুড়ে বলবে, নয় বলবে আমরা আনস্কিল্ড। তো আমি চাবো যে আমার যারা স্টুডেন্ট, তারা যাতে কেউ আনস্কিল্ড এবং হাতুড়ে এই টাইপের ট্যাগ না পাক। হ্যাঁ, এই জন্য আমি এই কোর্সটা নিয়ে আসছি। আর প্র্যাকটিক্যালও আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, শুরু হবে পৃষ্ঠা নাম্বার 11। হ্যাঁ, আমরা বইটা খুলি, পৃষ্ঠা নাম্বার 11। পৃষ্ঠা নাম্বার 11-তে 3টা হাদিস দেওয়া আছে। একটা হলো হাদিস দেওয়া আছে যে কেন আমরা সেবা শুশ্রূষা করবো রোগীর, এবং এটার একটা জিনিস, যেমন কেউ যদি আপনাকে বলে, হ্যাঁ, যে কেন এই প্রফেশনে আসছেন, সেবার কি জিনিসটা, তো এইটা যাতে আপনি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, সেবার জন্য কেন ইন্সপায়ার করা হয়েছে আমাদের। হ্যাঁ, এটার একটা ছোট্ট একটা হাদিস, যে অসুস্থ ব্যক্তির সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ হয়। হ্যাঁ, মুসলিম যখন আমরা অসুস্থ ব্যক্তি দেখতে যাই, তখনও দেখা যায় যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে থাকে। মানে এই একটা হাদিস আমি জাস্ট তুলে ধরছি। হ্যাঁ, কিছু কিছু হাদিস এখানে দেওয়া হয়েছে, এখানে সব ধরনের হাদিস দেওয়া হয়নি এই বইটা, কারণ আমি দেখলাম বাজারে আরো অনেক বই আছে, মোটামুটি হাদিস আছে। আর এখানে আমি সেই হাদিসগুলাই দিয়েছি হিজামা সম্পর্কে, যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি খুব বেশি দরকার। হ্যাঁ, এবং বুখারীর যেগুলো হাদিস, এবং যেগুলো অথেন্টিক। তার আগের যে হাদিসগুলা দেখা গেছে যে কিছু কিছু হাদিস যেমন একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিজামা সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, ওকে, ঠিক আছে। বাট আপনি যদি থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, মানে কাজের জন্য জানতে চান, যে আমি হিজামা প্রফেশন হিসাবে নিব, তখন এইসব মানে ওই কয়েকটা হাদিস জানলেই হবে, যে কয়েকটা হাদিস আমি বইতে রাখছি। মানে ওইটা হলো আপনার কাজের জন্য খুব উপকারী। ঠিক আছে, ওকে। সেকেন্ড হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজামা করেছিল, তার 2টা অথেন্টিক হাদিস। ঠিক আছে, এই 3টা হাদিস প্রথমেই কেন রাখা হয়েছে 11 নাম্বার পেজে, যাতে আপনি এই 3টাই মুখস্থ করতে পারেন। হ্যাঁ, কেউ যখন আপনাকে ঠাস করে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কিংবা আপনাকে তো জিজ্ঞাসা করবে, যদি আপনি অ্যাজ এ প্রফেশন হিজামাটা নেন, কিংবা কারো হিজামা করেন, কিংবা হিজামার সাথে ডিল করেন, সে রোগী হোক, রোগীর কোনো আত্মীয় স্বজন হোক, রিলেটিভ হোক, রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্টই আসুক, কিংবা আপনি রাস্তাঘাটে চললেন, যেখানেই আপনি এই 3টা হাদিস আপনার মুখের মধ্যে রাখতে হবে। এই 3টা হাদিসের স্থান বোঝাই যাচ্ছে। যেমন এক জায়গায় আমি যেটা বললাম, সেকেন্ড নাম্বার হাদিসটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া থেকে খেজুর কাণ্ডে পড়ে গেলেন, এবং তার পা স্থানচ্যুত হলো এবং পায়ের উপর উনি শিঙ্গা লাগানো ছিল। হ্যাঁ, ওকে, এখন দেখেন এখানে স্থান মানে ধরেন ঘোড়া থেকে পড়ছে, খেজুর কাণ্ডে পড়ছে এবং হলো পা স্থানচ্যুত হয়েছে। এখন স্থানচ্যুতর একটা মিনিং আছে। হ্যাঁ, এখন কি হাড্ডি ভেঙে গেছে, হাড্ডির কোন অংশটা ভাঙছে, বোনসের কোন অংশটা ভাঙছে, তারপরে ধরেন স্থানচ্যুত মানে কি একটা থাকে ডিসলোকেশন, হ্যাঁ, যে স্থানচ্যুত। এখন অ্যাকচুয়ালি কি স্থানচ্যুত নাকি ভাঙা, হ্যাঁ, এটা নিয়ে একটা বিশাল কোশ্চেন। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে না স্থানচ্যুত বাংলা করা তো স্থানচ্যুতই, ওকে, ডিসলোকেশন হতে পারে, স্থানচ্যুত হোক কিংবা ভেঙে যাওয়া হোক, দুইটাই হোক, রাসূলুল্লাহ হিজামা নিছে এবং এটা ডকুমেন্টারি। তার মানে আপনি সার্জিক্যাল মেডিসিন সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে হিজামা নিতে পারবেন, যেহেতু রাসূলুল্লাহ বলছে। হ্যাঁ, এই দুটা হাদিস আপনি তখন বলে দিবেন। হ্যাঁ, তো একটা আপনি হাদিস অথেন্টিক করলেন যে রাসূলুল্লাহ নিছে, আর বাকি হাদিসগুলোকে রাসূলুল্লাহকে পরামর্শ দেওয়া হয়েছে। কিছু কিছু হাদিস আরও আছে যেখানে রাসূলুল্লাহ নিছে। আপনি যখন সেই হাদিসগুলো মানুষের সামনে এক্সপ্লেইন করবেন যে যেই হাদিসে রাসূলুল্লাহ ট্রিটমেন্ট নিচ্ছে, হিজামা নিচ্ছে কিংবা হিজামার পরামর্শ দিচ্ছে, সেই হাদিসগুলো অথেন্টিক হবে। হ্যাঁ, সেই হিসাবে আমি এই হাদিসটা সামনে রাখা হয়েছে, কারণ পায়ে ব্যথা, পায়ের সমস্যা সবারই থাকে। যখন কেউ পা কেন্দ্রিক হাদিসটা শুনবে, হ্যাঁ রাসূলুল্লাহ পায়ে হিজামা করছে, কারণ এখন দেখা যায় কি পায়ের ব্যথা, তারপর দেখা যায় যে ব্যাক পেইনটা একটু অহরহ। হ্যাঁ, তো দেখা যায় যে পায়ের হিজামাটা শুনে সবাই একটু বেশি অ্যাট্রাক্ট হবে। এই জন্য আমি সবার আগে ফ্রন্টে এই হাদিসটাই রাখছি 11 নম্বর পেজে। তো এই দুইটা হাদিস, এই তিনটা হাদিস আপনারা মুখস্থ করে ফেলবেন। আমার মনে হয় এই তিনটা হাদিস যদি আপনারা মুখস্থ করেন কিংবা মুখের আগে রাখেন, তাহলে অ্যাটলিস্ট আপনারা মানে এইটা হলো বেসিক যে আপনারা একটু ডিল করতে পারবেন। আমি ধরেন প্রস্তুতি নিয়ে কাউকে অনেক কিছু বললাম, সে এটা অপ্রস্তুত অবস্থায়ও আপনি বলতে পারবেন, কারণ প্রস্তুতি নিয়ে আপনি একজনকে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আসো আমি তোমাকে হিজামা নিয়ে বুঝাই। তো কারো এই ধরনের সময় নাও থাকতে পারে, কারো থাকতে পারে হিজামা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো, তার হয়তো বা 2 মিনিটই আপনার জন্য সময় আছে। তো 2 মিনিটে আপনি কিভাবে হিজামাটা এক্সপ্লেইন করবেন? হ্যাঁ, এটার একটা অ্যান্সার 11 নম্বর পেজে। দেন হলো 12 নম্বর পেজ। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে বইটা খুলেন, তাহলে একবারে আপনাদের পড়াটা হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টরা একবারে পড়াশোনা করে ফেলুক, হ্যাঁ, আমার সাথে সাথে, কারণ আমি এভাবেই পড়তাম। হ্যাঁ, আমি যখন মেডিকেলে পড়তাম কিংবা আমি যখন অন্য কোনো স্টাডি করছি, যে কোনো করছি, আমি টিচারের সাথে সাথে বই খুলে ওইভাবে দেখে দেখে পড়াইছি। যারা হলো লাইন টু লাইন আমাকে পড়ায় নাই, তাদের কাছ থেকে আমি পড়িনি, কারণ আমার মনে হচ্ছে যে সে ভাষাগুলা যদি আমার সামনে থাকে আমি নেক্সট টাইম রিকল করতে পারবো। এই জন্য বললাম আপনারা বইটা খুলেন। হ্যাঁ, কারণ আমার ক্লাসটা শেষ হলেও আপনারা দেখবেন যে যখনই বইটা খুলবেন আমার কথাগুলো আপনাদের কানে সেট হয়ে থাকবে। হ্যাঁ, তখন এই কথাগুলো আপনাদের মনে থাকবে। এটা একটা অন্যরকম, মানে শোনেন, পড়াশোনা করতে হয় খুব টেকনিক্যালি। হ্যাঁ, যে আপনি পড়তেছেন মানে শুনলেই শুধু হয় না, শোনার সাথে ব্রেনের সবগুলো ইন্দ্রিয় কাজ করতে হয়। আপনি যখন বইটা দেখতেছেন প্লাস আমার কথাগুলো শুনতেছেন, তখন কিন্তু দুইটা জিনিসই আপনার সেট হচ্ছে। এই জন্য বইটা যখন আপনি খুলবেন তখন আপনার সবকিছু রিকল হবে। হ্যাঁ, এতে কি হবে, আপনার মেমোরিটা যতটুকু রিজার্ভ হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি রিজার্ভ হবে। হ্যাঁ, কারণ আপনি যদি শুধু ধরেন আমার কথাটা শুনলেন, পরে বইটা খুললেন, কিছু কিছু মনে হবে যে একটু আচ্ছা কি জানি বলছিল, রেকর্ডটা একটু দেখি, হ্যাঁ, কিংবা এটা একটু বুঝতেছি না। বাট আপনি যখন আমার সাথে সাথে আগাবেন তখন দেখা যাবে কি যে ওই জিনিসটা একটু মেমোরিটা বেশি থাকবে। হ্যাঁ, রিজার্ভটা বেশি থাকবে। থাকে না যে আপনি ধরেন মোবাইলে যতটুকু মানে জায়গা আছে, স্পেস আছে, সেই অনুযায়ী আপনি বড় বড় জিনিস ঢুকাইতে পারবেন, জিনিসটা ঠিক ওইভাবে। হ্যাঁ, স্পেসটা একটু বেশি হবে। আচ্ছা, এখন আমরা পড়বো 12 নম্বর পেজ। আমরা 12 নম্বর পেজ খুলি। হ্যাঁ, 12 নম্বর পেজে একটা ছোট্ট করে হিজামা সম্পর্কে বলা আছে যে হিজামাটা কি। এটা হলো আপনি বাংলা ভাষায়, হ্যাঁ, যখন কাউকে বলতে চাবেন যে এখন কেউ আপনার হাদিস শুনো, তারপরে আরে ধরো এগুলো বাদ দাও, হিজামা কি বলতো, হ্যাঁ, তখন আপনি একদম সিম্পল বাংলা ভাষা যেটা বুঝাবেন যে হিজামা বা কাপিং, হ্যাঁ, এটা একটা চিকিৎসা পদ্ধতি। সবচেয়ে বড় কথা কি, এটা বলার আগে আমি বলি, এর আগের একটা ক্লাস আছে, আপনারা মেবি দেখছেন ওই ভিডিওটা, ওইখানে আমি পুরোটা শুধু হিজামা কি এটা নিয়েই আলাপ করছি। ইচ্ছা করলে আপনারা ওইখান থেকেও আলাপটা নিতে পারেন, ওইখানে আমি শুধুই হিজামা কি সেটা নিয়ে আলাপ করছি। আর এখন আমি আপনাদের ছোট করে জাস্ট কুইক অ্যান্সার দেওয়ার জন্য বলতেছি। আমি এখন যেই অ্যান্সারটা দিব ওইটা আপনি খুব কুইকলি অ্যান্সার দিবেন। ধরেন খুব রাশ কেউ যাইতে যাইতে বললো, আপনি ঈদ থেকে বের হচ্ছেন, শুক্রবারের নামাজ থেকে বের হচ্ছেন, কেউ হলো স্যান্ডেল পড়তে পড়তে বের হইতো, আপনাকে জিজ্ঞেস করলো আবার হিজামাটা কি বলো তো, তুমি তো হিজামা করো, হিজামাটা কি। তো ওই যে কুইক অ্যান্সার, তখন আপনি বসে থামো ধীরে, বললে আপনি 1 ঘন্টা লেকচার, আধা ঘন্টা লেকচার, অনেকগুলো হাদিস শোনাতে পারবেন না। হ্যাঁ, তো আপনি হাদিসের মধ্যে 3টার মধ্যে থেকে শোনাবেন এবং আপনি অ্যান্সার দিবেন ছোট একটা কুইক। মানে আমাদের খুব
কুইকলি অ্যান্সারও জানতে হবে, কারণ কেউ যদি কুইকলি ইমপ্রেস হয় সে হয়তো বা পরে নেক্সট টাইম আপনাকে আধা ঘন্টা দিতে পারে। আর সবাই আপনার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রি থাকবে না। সবাই ফার্স্টে 1 মিনিটে 1.5 মিনিটে একটা জাজ করে, হ্যাঁ, যে একে আমি আমার জীবনের আধা ঘন্টা দিব কিনা। দেন সবাই আধা ঘন্টা 1 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত হয়। সেই জাজমেন্টে আপনার 100তে 100 পাইতে হবে। এখন সেটা হোক দোকানদার হোক, সেটা হোক বড় বড় মলে হোক, হোক আপনার সিনিয়র, হ্যাঁ, আপনি যে অফিসে জব করেন, এমন হতে পারে যে সিনিয়রও আপনাকে জিজ্ঞাসা করতে, অফিসের বস, হ্যাঁ, কখনো চায়ের বেকে কিংবা কখনো অ্যানুয়াল ফাংশনে আপনাকে জিজ্ঞাসা করলে কি ব্যাপার, তুমি নাকি পার্ট টাইম হিজামাও দাও, কিংবা তোমার এটা নলেজ আছে, কিংবা তুমি এটার সাথে জড়িত। হিজামা জিনিসটা কি? সে হয়তোবা চায়ের একটা চিনি মিলাইতে মিলাইতে বলতেছে, হ্যাঁ, কিংবা সে হয়তোবা চা ঢালতে ঢালতে আপনাকে জিজ্ঞাসা করতেছে, কিংবা সে হয়তোবা চা খাইতে খাইতে জিজ্ঞাসা করতেছে, কিংবা পেপার পড়তে কিংবা মোবাইল স্ক্রল করতে করতে জিজ্ঞাসা করতেছে। তখন আপনি অনেক কথা বলে তাকে ইমপ্রেস করতে পারবেন না। তখন আপনাকে ছোট্ট 1-2টা অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সারের জন্যই আমি 10 নাম্বার 11 নাম্বার পাতায় এই 3টা হাদিস দিছি। তখন আপনি একটা হাদিস বলবেন, ঠিক আছে, যে রাসূলুল্লাহ পায়ের মধ্যে হিজামা নিয়েছিল। এটা একটা অথেন্টিক হাদিস। এতে আপনার প্রমাণিত হবে যে হিজামা সুন্নত, হিজামার স্থানটাও প্রমাণিত হবে, এবং এটাও আসবে যে রাসূলুল্লাহ হিজামা নিছিল, তার মানে তো উনি যেহেতু হিজামা নিছে, তো উনি ওনার উম্মতদের হিজামা করতেও বলছে। এই একটা হাদিস দিয়ে আপনি অনেকগুলো অ্যান্সার কভার আপ করতে পারবেন। নেক্সট আপনি বলবেন হিজামা কি? হিজামা হলো কাপিং, একটা চিকিৎসা পদ্ধতি যেটা হলো শরীরের ত্বকের বিভিন্ন অংশ থেকে রক্ত শোষণ করে, মানে জাস্ট রক্ত বের করে। হিজামা হলো রক্ত বের করার একটা পদ্ধতি, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের করে, ঠিক আছে। এটা হলো শোষণের মাধ্যমে বের করে, হ্যাঁ। এটা একটা সাপোরেটিভ চিকিৎসা পদ্ধতি, হ্যাঁ। সাপোরেটিভ ট্রিটমেন্টের উপরে আমি গত ক্লাসে অনেক বড় একটা লেকচার দিচ্ছি, যেটা আনপেইড, ওইটা আপনি হয়তোবা দেখছেন, কিংবা না দেখলে ওটা একটু দেখে নেবেন। এই জিনিসগুলো কি আপনার বেসিকটা ক্লিয়ার করবে, হ্যাঁ। কারণ আপনি যখন এই একটা কথা বলবেন, তখন সে বলবে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো, কিংবা আমি এখন কথা বলবো। তখন আপনি অনেক কিছু আসতে পারবেন। ফার্স্টে আপনার দরজা কিভাবে খুলতে হয় সেই ডোরমেটটা আপনার হইতে হবে, এবং সেই ডোরটা আপনার খোলার জন্য আপনার কিছু টেকনিক্যালি এবং ক্লিনিক্যালি নলেজ থাকতে হবে। বুঝাইতে হবে যে না, এটা ডিপ আছে, তুমি আমার কাছে আসো। এটা হলো একটা আহ্বান, হ্যাঁ। কিন্তু আপনি যদি এমন কোনো টার্ম ইউজ করেন কিংবা এমন কোনো ইললজিক্যাল কথা বলেন, সেকেন্ড টাইম কিন্তু তারা শুনতে আসবে না, হ্যাঁ। বাট আপনি যখন কথার মধ্যে বিশুদ্ধতা রাখবেন এবং স্বচ্ছতা রাখবেন, হ্যাঁ, যত ট্রান্সপারেন্টলি রাখবেন তত ভালো। যেমন এই হাদিসটার মধ্যে আমি তো বললাম যে আমি যেই 11 পাতায় যে হাদিসটা বলছি, সেই হাদিসের মধ্যে আসছে লোকেশন, হ্যাঁ, যে আমাদের বডির কোন সারফেসে আমরা করব, তারপরে যেটা এখন আমাদের কমন পায়ে ব্যথা, এবং রাসূলুল্লাহ করছে, হ্যাঁ, এটাও চলে আসছে। কারণ মানুষ জানতে চায় যে হিজামা যে মানুষ প্রমোট করে, রাসূলুল্লাহ কি করছে। তো এখানে কিন্তু এই অ্যান্সারটা সবার আগে চলে আসলো। উনি করছে, তার মানে উম্মতদেরও করতে হবে, জিনিসটা কিন্তু এটাও চলে আসলো, হ্যাঁ। এবং কখন করছে, সার্জিক্যাল যে প্রসিডিউর শুধু ট্রিটমেন্টের জন্য, মানে রিল্যাক্সিং এর জন্য করে নাই, হ্যাঁ, এটা যে একটা যে ট্রিটমেন্ট পারপাসেও করছে, এইটার অ্যান্সারও চলে আসলো। রিল্যাক্সিং এর জন্য অবশ্যই হিজামা করা সম্ভব, বা ট্রিটমেন্ট পারপাসেও তো সম্ভব, হ্যাঁ, এই অ্যান্সারটাও চলে আসলো। তো এইটা একটু টেকনিক্যাল, এই জন্য এটা আমি আমার বইয়ের 11 নম্বর পাতায় রাখছি। 12 নম্বর পাতায় আপনি জাস্ট শর্টকাটে একটা অ্যান্সার দিবেন, আর ডিটেলস অ্যান্সারের জন্য আপনি আগের ক্লাসটা দেখবেন আমার, ওইখানে হিজামা সম্পর্কে, মানে কেউ যদি আপনাকে জানতে চায় হিজামা কি, ইনশাল্লাহ আপনি যে কথাগুলো বলছি, আপনি যদি একবার এটা বুঝতে পারেন, সেই অ্যান্সারটা আপনি দিতে পারবেন। ওকে, এরপরে আমরা আসছি নেক্সট কথায়। তাহলে হিজামা কি আমরা যা বুঝলাম, হিজামা হলো বডি থেকে শোষণের মাধ্যমে ব্লাড বের করে, এই তো। আচ্ছা, এখন আমরা শুনবো, আমরা অ্যান্সার দিছি হিজামা কি, ছোট্ট একটা অ্যান্সার, হ্যাঁ, আর ব্রডলি অ্যান্সারটা আমরা তো বেসিকটা ক্লিয়ার করে নিব, ঠিক আছে। ওকে, এরপরে আমরা জানবো কিছু ডিকোড, হ্যাঁ, কিছু টার্মের ডিকোড শুনবো। যেমন আমরা যখন কেউ আমাদের সামনে সায়েন্সের স্টুডেন্ট কিংবা ধরেন ক্লিনিক্যাল স্টুডেন্ট, যেমন প্যাথোলজিস্ট, ডক্টর যারা আসবে, তারা কিছু শুনতে যাবে, কিংবা নর্মালি যারা একটু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের কথা শুনতে চায়, তারা আমাদের কাছে অনেক শুনতে যাবে যে রক্ত তুমি যে বের করতেছো, তো কিসের মাধ্যমে বের করতেছে, এটার প্রক্রিয়া কি, এটার মেকানিজম কি, এই যে জিকে জেনারেল নলেজগুলো, এইটার জন্য মানে স্বচ্ছভাবে একদম ক্লিয়ারলি বলার জন্য আমাদের কিছু টার্ম জানা লাগবে, হ্যাঁ। টার্মের মধ্যে আসতেছে যেমন ডিকম্প্রেশন, মাসল রিল্যাক্সেশন, তারপর নেগেটিভ প্রেশার, হ্যাঁ, তারপর স্কিনের লেয়ার, তারপরে আমাদের জানা লাগতেছে হলো
স্কিনের লেয়ারে পরে ল্যাঙ্গারহ্যান্স লাইন। হ্যাঁ, সূচিপত্রে দেখবেন আপনি অনেকগুলা টার্ম আছে। হ্যাঁ, আমরা একটু সূচিপত্রে যাই। সূচিপত্র আমরা অনেক টার্ম আছে। হ্যাঁ, তো আমি মোটামুটি সব কিছুই বলে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব। তারপরেও যদি আমার কাছ থেকে কিছু ছুটে যায়, আপনারা কমেন্টে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, যে ম্যাডাম আমি এটা বুঝতেছি না, কিংবা একটু এটা সম্পর্কে, কিংবা আপনারা গুগলেও করতে পারেন। তবে গুগল অত মানে সুন্দর করে বুঝায় না চ্যাটজিপিটি, গুগল বেশিরভাগ তথ্যগুলো একটু মানে একটু থাকে, কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার থাকে আর গুলটে অ্যান্সার থাকে। তো আপনারা যদি একটু ক্লিয়ার না হন আমাকে করতে পারেন, সমস্যা নেই। তারপরে যতটুকু আমার মনে হচ্ছে যে আপনাদের সহজ ভাষায় বলা যায় ততটুকু আমি ডিকোড করার চেষ্টা করব। তো শোষণটা কিভাবে হয়? হ্যাঁ, হিজামাতে রক্ত শোষণ মানে রক্ত যে বের করে, এটা কিভাবে বের করে? এখন যদি আমি আমার বডিতে, হ্যাঁ, নর্মাল সারফেসে যদি একটা পোস্ট দিই, হ্যাঁ, কিংবা কিছু করি, আমি তো ব্যথা পাবো, এটা তো নর্মাল। তো হিজামাতে মানুষ কেন ব্যথা পায় না? হ্যাঁ, সবার আগে আপনাকে এইটাই বলবে। আচ্ছা, তোমরা যে কাট করো, হিজামা মানে তো রক্ত বের করো তুমি বলতেছো, তাহলে রক্ত বের করলে ব্যথা কেন পাবো না? ওয়াই? রক্ত বের করলে তো ব্যথা পাওয়ার কথা, ঠিক না? তাহলে রক্ত বের করলে কেন আমি ব্যথা পাবো না? রক্তকে আমি তাহলে ক্যানুলা দিয়ে বের করতেছি। রক্ত বের করা কিভাবে শরীরের জন্য অথেন্টিক হতে পারে? হ্যাঁ, এটা কিভাবে থেরাপি হইতে পারে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা, রক্ত বের করা কিভাবে থেরাপি হতে পারে, কিভাবে এটা ট্রিটমেন্ট পারপাস হইতে পারে? হ্যাঁ, তো এইটা একটা বিগ কোশ্চেন হয়। তো রক্ত বের করবো আমরা নেগেটিভ প্রেশারের মাধ্যমে। সবার আগে আমাদের জানতে হবে রক্ত আমরা নেগেটিভ প্রেশারের মাধ্যমে বের করব। এটা মাসেল রিল্যাক্স করে, রক্ত বের হবে, মাসেল রিল্যাক্স করবে হাউ? হ্যাঁ, এটা একটা বিগ কোশ্চেন। তো নেগেটিভ প্রেশারটা কি? নেগেটিভ প্রেশার হলো, আমরা যদি নেগেটিভ প্রেশার বুঝতে চাই, ধরো তুমি কোথাও যাওয়ার জন্য দরজাটা খুলবা, দরজাটা খোলার সাথে সাথে কি হয়, বাইরের যে বাতাসগুলা ঘরের ভিতরে কিন্তু এন্টার করে। তো এই যে ঘরের ভিতরে যে বাইরের যে বাতাস ঢুকতেছে, হ্যাঁ, তার মানে কি ঘরের বাতাস কিন্তু বাইরে যাচ্ছে না। হ্যাঁ, বাইরের বাতাস হলে ঘরে ঢুকতেছে, তার মানে এখানে একটা ঘনত্ব সৃষ্টি হয়েছে, কম ঘনত্ব বেশি ঘনত্ব। হ্যাঁ, এই যে একটা ঘনত্বের যে ইমব্যালেন্স, হ্যাঁ, মানে ঘনত্বের যে একটা মানে রেশিও, কম বেশির একটা যে রেশিও, সেই রেশিওটা ক্রিয়েট করে বডির ঘনত্বের সাথে। যদি বাইরের ঘনত্ব কমে যায়, হ্যাঁ, সেটাকে নেগেটিভ প্রেশার বলা হয়। তো সেই প্রেশার যখন তুমি ক্রিয়েট করবা, কিভাবে ক্রিয়েট করে? ও কম্প্রেস করে। হ্যাঁ, তুমি আমার বইয়ের যে 13 নম্বর পৃষ্ঠায় দেখো, হ্যাঁ, 13 নম্বর পৃষ্ঠায় দেখো যে কাপ বসাইতেছে। হ্যাঁ, কাপ বসাইতেছে এবং কাপের ভিতর থেকে অক্সিজেনগুলো বের করে নিয়ে আসে। আমি নেক্সট ক্লাসে তোমাদের ইনস্ট্রুমেন্টগুলো দেখাবো, তোমরা আরও ক্লিয়ার হবা। তো ওই গান দিয়ে যে বের করে ফেলতেছে, তাতে কি হয় যে বডি ওই অতটুক সারফেসের ভিতরে যে অক্সিজেন থাকে মানে বায়ু থাকে, সেটা বের হয়ে গেল। বের হওয়ার কারণে কি হবে? ওইখানে ঘনত্বটা কমে যাইতেছে, ঠিক আছে? যার কারণে কি হবে, অথচ ভিতরে ঘনত্ব কিন্তু বাড়া আছে। হ্যাঁ, মানে ওই দরজা খোলার মতো অবস্থা। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে হলো এইখান থেকে বের হতে যাবে, ঠিক না? এই ধরনের একটা জিনিস হইতেছে না? তো এই যে জিনিসটা, তখন এই জিনিসটা ফুলে যায়। হ্যাঁ, এইটাকে আমরা মানে ধরো আমি তোমাকে বলি যে একটা তো প্রেশার ক্রিয়েট করতেছে, হ্যাঁ, চাপ সৃষ্টি করতেছে। আরও যদি তুমি নর্মালি চিন্তা করো, এটা একটা চাপ সৃষ্টি করা হইতেছে, কম ঘনত্ব বেশি ঘনত্ব, এর মাধ্যমে একটা চাপ সৃষ্টি করা হইতেছে। এই চাপটার মাধ্যমে অংশটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, এই যে অংশটা একটু ফুলে যাইতেছে, সোয়েলিং হইতেছে। এই সোয়েলিং এর পরে জিনিসটা হয় কি, ফুলার পরে জিনিসটা আস্তে আস্তে লাল হওয়া শুরু করে। হ্যাঁ, লাল হয়ে মানে ওইখানে যে ছোট ছোট শিরা উপশিরা, হ্যাঁ, কৈশিক নালিকা, যে আমাদের স্কিনের সারফেসগুলো আছে, সেগুলো থেকে যে মানে ফার্স্টে কি হয় আমি তোমাকে বলি, যদি তুমি পানি ছাকো, হ্যাঁ, তাহলে কম ঘনত্বের পানি থাকো, ময়লাগুলো চলে আসে না? ঠিক তেমন দেখা যায় যে এক্সট্রা যে বডির যে কণিকাগুলা, যেমন ধরো আমি তোমাকে একটু বুঝাই বলি যে আরবিসি, আমরা জানি আমাদের বডিতে 3 ধরনের কণিকা আছে, কিংবা ধরো আমাদের বডিতে যে বর্জ্যগুলো আছে সেগুলো আমাদের সারফেসে জমে থাকে। এবং দেখা যায় যে তাদের একটা লাইফ স্পেন আছে, মানে তাদের একটা বয়স আছে, সময়কাল আছে। যদি একদম বলি, সব কণিকা তো আর সবসময় থাকে না। আচ্ছা, এখন আমরা দেখি যে ডিকম্প্রেশনটা কি। হ্যাঁ, ডিকম্প্রেশনটা কি? চাপ মুক্তি। ডিকম্প্রেশনটা হলো চাপ মুক্তি। আমরা চাপ মুক্তির মাধ্যমে যে কাজটা করি, হ্যাঁ, যেমন ধরো হিজামাটা কাজ করে কীভাবে। হ্যাঁ, যেমন এই যে 13 নম্বর পেজে যদি আমরা চিন্তা করি যে হিজামাটা কীভাবে কাজ করে, এটা হলো টিস্যু মেনলি শিথিল করে, হ্যাঁ, মাসল যে রিল্যাক্সেশন করে। এই জন্য দেখা যায় যে যারা এখন রেসলার কিংবা ধরো দৌড়ে প্রতিযোগিতায় আছে, তারাও হিজামা এই সাপোর্টিভ থেরাপিটা নেয় অ্যাজ এ মাসল রিল্যাক্সেশন হিসাবে। তো এটা কাজ করে কীভাবে? এটা করে কি যে আমাদের ফার্স্টে ওই যে আমরা যে পড়লাম, হ্যাঁ, যে
মানে শুনলাম যে এখন যে জিনিসটার মধ্যে চাপ প্রয়োগ করে, হ্যাঁ, চাপ একটা দেয়, একটা প্রেশার দেয়, নেগেটিভ প্রেশার। তো এরপরে কি করে, এটা হলো ডিকম্প্রেশন, মানে ওই প্রেশারটারে অফ করে, হ্যাঁ, চাপ মুক্তি করে। এই যে চাপ দেওয়া, চাপ মুক্তি, এর মাধ্যমে আমাদের ওই ডেড সেলগুলা কিংবা বডির ধরো এক্সট্রা পার্টিকেলগুলা সেগুলা জমা হয় ওই জায়গাটায়, হ্যাঁ, জমা হওয়ার মাধ্যমে এবং সেটা স্ক্র্যাচ করে বের করা হোক, মানে ব্লাডটা বের করা হোক, দূষিত রক্ত, কিংবা ধরো বের না করা হোক, দুইভাবেই হিজামা করা যায়, হ্যাঁ। তো দেখা যায় যে এর মাধ্যমে আমাদের মাসেল থেকে ধরো পানির ট্যাপ যেমন পরিষ্কার, হ্যাঁ, আমাদের ধরো নালা যদি অনেক সময় হয় না জ্যাম হয়ে যায়, তখন আমরা কি প্লাম্বার দেখে তখন আমরা পরিষ্কার করি, হ্যাঁ, নলটা। তো পরিষ্কার করলে কি হয়, আবার ফ্লোটা আগের মতো হয়, ঠিক সার্কুলেশনটাও তেমন হয়, হ্যাঁ। সার্কুলেশন এমন হলে মাসেলগুলো আবার রিল্যাক্স হয়, মাসেলগুলো শক্ত হয়ে যায় না, কারণ মাসেল তখন যে এই যে পেশিতে যে রিল্যাক্সেশন পায়, এটার জন্য দেখা যায় যে হিজামাটা অনেকেই নিয়ে থাকে ইদানিংকালে। দেখবেন, আপনারা দেখবেন যে ফেসবুকে কিংবা বিভিন্ন ধরেন অ্যানুয়াল ফাংশনগুলায়, কিংবা যে কোনো ফাংশনে যখন তারা বড় বড় সেলিব্রিটিদের কিংবা ধরেন আপনি বড় কোনো হাস্তিদের দেখতে পান, তখন দেখবেন যে তারা হিজামাটা নিয়েছে, হ্যাঁ। হিজামা দাগ তো 1-2 দিন থাকে, তো তখন ধরা পড়ে, হ্যাঁ। তো এখন আমি 2টা কোড শিখলাম, একটা নেগেটিভ প্রেশার আর একটা ডিকম্প্রেশন, হ্যাঁ। নেগেটিভ প্রেশার কি? নেগেটিভ প্রেশার হলো বডির ভিতরে যে প্রেশার থাকার কথা মাইনাস যে প্রেশারটা, মানে তার থেকে কম যে আমি একটা চাপ প্রয়োগ করতেছি, সেটা হলো নেগেটিভ প্রেশার। আর ডিকম্প্রেশন হলো সেই চাপ থেকে মুক্তি। তো কাপ, যে আমি যে নেক্সট ক্লাসে আপনাদের কাপ দেখাবো, হিজামার কাপ, ওইখানে আপনি দেখতে পারবেন যে ওই কাপটা যখন সাক করা হয় তখন ভিতর থেকে মানে সাক করে কি বের করা হয়, হ্যাঁ। প্রেশার দেওয়ার কারণে অংশটা, যে স্কিনে যে অংশটা ফুলে ওঠে, হ্যাঁ। তো ফুলে ওঠে কেন? কারণ সেখান থেকে অক্সিজেন চলে যায়, কার্বন ডাইঅক্সাইড থাকে, আর যেহেতু অক্সিজেন পায় না, অক্সিজেনের জন্য ওই জায়গাটা একটু সুয়েলিং হয়। এই যে সুয়েলিং হয়, এটা হলো চাপ বৃদ্ধির কারণে হয়, হ্যাঁ। তো একটা চাপ বৃদ্ধি হলো, নেগেটিভ প্রেশার বৃদ্ধি হলো। আবার যখন আমরা সেই ধরেন ওই কাপের, হ্যাঁ, কাপের যদি আমরা ইটা খুলে ফেলি, মানে কাপটা যদি আমরা খুলে ফেলি, হিজামা কাপটা, তখন দেখা যায় চাপ হ্রাস হয়, সেটাকে বলা হয় ডিকম্প্রেশন। এই 2টা প্রক্রিয়াতে হিজামাটা করা হয়, হ্যাঁ। এখন আমরা পড়বো 14 নাম্বার পেজ। এখন হিজামার অ্যাকচুয়ালি মেকানিজম ও অ্যাকশন কি, এতক্ষণ পর্যন্ত আমি টুকটাক একটু বলে দিচ্ছি, তারপর আমি পয়েন্ট আউট করে আপনাদের আবার বলে দিচ্ছি, যদি কেউ আপনাদের কাছে বিস্তারিত শুনতে চাই। যেমন নেগেটিভ চাপ সম্পর্কে আমি আপনাদের অলরেডি বলে দিছি। এখানে যদি বলেন যে মেডিকেলের ভাষায় কী কী হয়, হ্যাঁ, মেডিকেলের ভাষায় যেটা হয়, সবার আগে হয় রেডনেস, হ্যাঁ, লাল হয়ে যায় জায়গাটা, হ্যাঁ, লাল হয়ে যায়। তারপরে ওই জায়গাটা দেখবেন যে নর্মাল জায়গা থেকে একটু গরম গরম হয়। কেন গরম হয়? কারণ ওইটার চাপ আর নর্মাল বডির চাপ তো এক না। আপনি একটা কাপ দিয়ে, হ্যাঁ, কাপিংয়ের মাধ্যমে আপনি সে জায়গার একটা নেগেটিভ প্রেশার করতেছেন কিংবা একটা চাপ উঠানামা করতেছেন, অবশ্যই সেখানে টেম্পারেচার একটু আপ ডাউন হবে। তো আপনি এইটা দেখবেন যে ওই জায়গাটা লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, আর দেওয়ার সাথে সাথে ওই প্রথমে আপনাকে বলবে কি, এই একটু লাগতেছে, একটু টান লাগতেছে। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে কি লাগতেছে, ব্যথা লাগতেছে? তখন তারা বলবে টান ফিল করতেছে, কারণ টানই তো ফিল হবে। চাপ আপনি কমায় দিয়েছেন, তাহলে টানই ফিল হবে। ওই টানটা বলবে তারা, একটু মানে তারা রিয়েক্ট করবে। তো ওইটা একটা পেইন হিসাবে আমরা ধরতে পারি। তারপর লস অফ ফাংশন, একটু পরেই তারা যখন এটা বলবে, তার একটু পরেই তারা বলবে না, এখন আর কোনো ফিল হচ্ছে না। জিনিসটা এইটাই, যে চাপ যখন আপনি দিবেন, ধরেন আপনাকে আমি একটা প্রেশার দিলাম, হ্যাঁ, হাতের মধ্যে কিংবা ধরলাম, হ্যাঁ, তখন তো আপনার বুঝতে হবে যে আপনাকে কেউ ধরছে, কিংবা আপনাকে কেউ হাক করতেছে, কিংবা আপনাকে কেউ হ্যান্ডশেক করতে চাচ্ছে, কিছু একটা, হ্যাঁ। তো এই 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 ধরনের একটা ফিল হবে যখন আমরা কাপ করব, তখন মনে হবে হ্যাঁ কিছু একটা দেওয়া হয়েছে বডিতে, হ্যাঁ। বাট এটা শুধু একটা জাস্ট ফিলিংস, হ্যাঁ। তখন বলবে, একটু পরে তার ফিলও হবে না যে তার বডিতে কাপ পরানো হয়েছে, এর কারণ সে লস অফ ফাংশনে চলে যাবে। যেটা আমি আগেই বলছি যে হিজামাতে যেটা হয় যে একটু পরে তারা বডিটা নামনেস হয়ে যায়, মানে লস অফ ফাংশন চলে যায়, ঠিক আছে। এইটা হলো নেগেটিভ প্রেশার। সেকেন্ড হলো গিয়ে ইমিউন প্রতিক্রিয়া, হ্যাঁ। কি হয়, এই যখন রক্ত নালীগুলোর মধ্যে একটা ট্রমা সৃষ্টি হয়, হ্যাঁ, মানে ধরেন আপনি একটা চাপ প্রয়োগ করতেছেন, তো রক্তনালী ছোট ছোট নালী ফেটে এই যে দূষিতগুলা বের হচ্ছে, যে ডেড সেলগুলা, টক্সিনগুলা, এইটার কারণে আমাদের বডিতে নিজস্ব কিছু সেনাবাহিনী আছে, যেমন ম্যাক্রোফেজ, মানে সেল, কিছু সেলকে আমরা ডেড সেল বলি, মৃত কোষ বলি, কিছু সেলকে আমরা প্রতিরোধক সেল বলি। তারা বডিতে প্রতিনিয়ত ড্রেনেজের কাজ করে যাইতেছে, কিছু থাকে বডিতে কিলিং এর কাজ করতেছে। তো ওই রক্ত কণিকাগুলা ওই ডেড সেলগুলোর আশেপাশে জমা হয়, যে হচ্ছেটা কি ওইটা ক্লিন করি, হ্যাঁ। তো এই প্রক্রিয়ার মাধ্যমে ইমিউনিটি বুস্ট আপ হয় আমাদের, হ্যাঁ। দেখা যায় যে ইমিউনিটি জিনিসটা কি, ইমিউনিটি জিনিসটা হলো
আমাদের শক্তিটা বাড়ানো, হ্যাঁ, কোনোভাবে আমাদের দেহের শক্তি বাড়ানো। তো দেখা যায় যে এর মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটিটা একটু বুস্ট আপ হয়। তারপর দেখা যায় ইমিউনিটি বুস্ট আপ হলো আমাদের বডিতে এখন দেখা যায় যে ইমিউনিটি কমের জন্যই সব হয়। যেমন বডিতে ইমিউনিটি কমে গেলে আমাদের ঠান্ডা, কাশি, হ্যাঁ, তারপর দেখা যায় যে মেয়েদের যেগুলো হয়, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা, যেমন দেখা যায় সাদা স্রাব, এগুলো ইমিউনিটি বডিতে কমে গেলেই হয়। তো দেখা যায় যে কোনোভাবে যদি আমরা ইমিউনিটিটা ঠিক রাখতে পারি তখন অনেক কিছুই আমরা প্রোটেক্ট করতে পারি, হ্যাঁ, অনেকগুলা ডিজিজগুলো আমরা ওভারকাম করতে পারি। ওকে, তারপর হলো লসিকা নালী। লসিকা নালী হলো আমাদের বডিতে ড্রেনেজ সিস্টেম, যেভাবে দূষিত জিনিসগুলো বের হয়। তো এর মাধ্যমে এক প্রকার এই লসিকা নালীগুলার কাজই আমরা মানে করতেছি। ধরেন আপনার কাজ হলো রান্না করা, হ্যাঁ, তো আমি যদি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসি, তার মাধ্যমে কি আমি সেই দিনের মিলটা আপনি না রান্না করে স্কিপ করতে পারতেছেন, হ্যাঁ, মানে আপনার রান্নাটা স্কিপ হলো, তো আপনার একটা সাহায্য হলো, হ্যাঁ, কুকের। সেইভাবে এই লসিকা নালীরও ওই জিনিসটা নিষ্কাশন, মানে ওই জিনিসটা সাহায্য করা হলো, হ্যাঁ, যে কারণ ওই জিনিসটাও আমি টক্সিনগুলো তো বডি থেকে বের করে দিতেছি, হ্যাঁ, ডিটক্স করে ফেলতেছি। তো এই মাধ্যমে প্রতিরক্ষা হয়, হ্যাঁ। তারপর আছে আরও অনেক কিছু আমরা এখানে লিখছি, যেটা ধরেন ব্যথা, পেশির টান, পেশির একটা টান হয়, বললাম না আপনাদের নেগেটিভ প্রেশারের মাধ্যমে একটা টান ফিল হয়, ওই টান পরে চাপ মুক্তি হয়, এর মাধ্যমে হয় ব্যথা নিরাময় হয়। তো তখন আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জ হয়, হ্যাঁ। সব তো আর শুধু পেশি না, পেশি সব কিছুই তো বডি, সব তো দেখা যায় যে ব্রেন কেন্দ্রিক, হ্যাঁ। তখন আমাদের বডিতে যে ধরেন এন্ডোজেনিক হরমোনগুলো আছে, ব্রেন থেকে সিগন্যাল পাঠায়, সিগন্যালের মাধ্যমে মাসেল রিল্যাক্সেশনের জন্য কিছু হরমোন রিলিজ হয়, এর মাধ্যমে সাইডে সাইডে আমাদের কিছু রিল্যাক্সেশন হয়। তো এই বাকি কথাগুলো এখানেই বলা আছে যে এইগুলা হয় কি, তবে এই সব মেকানিজমই সাপোর্টিভ, হ্যাঁ। এগুলা জিনিসটা কি অত আপনার সায়েন্টিফিক, মানে এই জিনিসগুলা অত আপনি ধরেন জিনিসটা সাপোর্টিভ থেরাপির মতোই, বাট আপনি যদি এটাকে আরও একটা কিউর ট্রিটমেন্ট আনতে চান, যে আমি এটাকে প্রতিষ্ঠিত করবো কিউরেটিভ ট্রিটমেন্ট হিসাবে, তাহলে শুধু এই মেকানিজমের ভিত্তিতে কিউরেটিভ ট্রিটমেন্ট হওয়া সম্ভব না হিজামা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মেকানিজমের ভিত্তিতে কিংবা যতটুকু রিসার্চ এর ভিত্তিতে এটাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা বলতে পারি, বাট কিউরেটিভের জন্য আরও গবেষণা প্রয়োজন, হ্যাঁ। যতটুকু আমি গবেষণা দেখছি, ইউনানি বলেন, চীনা বলেন, কিংবা এই পর্যন্ত যতটুকু জার্নাল আসছে তার ভিত্তিতে আমি এই বইটা লিখছি, এবং আমার নিজস্ব কিছু দেখছি যে না এতটুকু ঠিক আছে, হ্যাঁ, আমার অ্যাজ এ মেডিকেল পার্সন হিসেবে আমার যতটুকু মনে হয়েছে ঠিক আছে। বাট আমার মনে হচ্ছে যে আমি যদি এটাকে কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এতটুকু গবেষণা আমার জন্য পর্যাপ্ত না। ওকে, এখন আমরা দেখব যে 16 নম্বর পেজটা, হ্যাঁ, 16 নম্বর পেজটা এর মধ্যে কি আছে, কিছু এতক্ষণ আমি যে কথাগুলো বলছি যে নেগেটিভ প্রেশার মাধ্যমে কি কি হয়, এইটার একটা ছবি আছে, পিক আছে, হ্যাঁ। আমরা বইটা দেখব যে কাপ ধরা হয়েছে, তারপরে উঁচু হওয়ার কারণে যে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এগুলা থেকে কীভাবে মানে লেয়ারগুলো উঁচু হয়ে যাইতেছে, হ্যাঁ। তার আগে আমাদের একটু জানতে হবে, হ্যাঁ, একটা জিনিস আমরা এই সিনারির মাধ্যমে কিছু জিনিস আমাদের মনে হবে যে আমরা তো ডার্মিস, এপিডার্মিস এগুলা কি, এটা তো বুঝি না। এটা হলো স্কিনের লেয়ার, স্কিনের লেয়ার সম্পর্কে আমি একটু বলবো। এগুলো আসলে অনেক বেশি জ্ঞানের কথা, কিন্তু জিনিসটা কি যে এত জ্ঞান তো আমরা শুধু হিজামার জন্য কভার আপ করতে পারবো না। তখন আমরা শুধু যতটুকু আমাদের না জানলেই না, ততটুকু আমরা জানবো, যেহেতু আমরা স্কিন নিয়ে কাজ করতেছি। আর স্কিন হলো মানব দেহের লার্জেস্ট অর্গান, সবচেয়ে বড় অর্গান। তো অবশ্যই আমার স্কিন সম্পর্কে জিরো নলেজ নিয়ে আগাইলে হবে না, হ্যাঁ। আমি ধরা খাবো, আমি যখন স্কিন সম্পর্কে কিছুই বলতে পারবো না, স্কিনের উপর আমি পোস্ট দিয়ে যাব, স্কিনের উপর আমি কিউরেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি কি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি, তখন আমার বেসিক কিছুটা হলেও জানতে হবে। আমি যেই কাজ করব তার সম্পর্কে একটু হলেও জানতে হবে, সেই একটু জানাটা আমি বলতেছি। স্কিনের মেনলি 3টা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, হ্যাঁ। এপিডার্মিসটা সবচেয়ে উপরে থাকে এবং এটা একটা পাতলা ত্বক, সেটার 5টা লেয়ার আমাদের না জানলেও হবে। তারপর আমি জানার জন্য শুধু নামগুলো শুনে বলতেছি, নামগুলো জানলেই হবে, বাট এই 3টা লেয়ার আমাদের একটু নামটা মনে রাখতে হবে। এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এই 3টা লেয়ারের নাম আমরা মনে রাখবো, হ্যাঁ। এখন এপিডার্মিসের যে পাতলা ত্বকের যে 5টা লেয়ার আছে, এইটা আমাদের না মনে রাখলেও হবে, তারপরেও আমরা শুনে রাখলাম। স্ট্রাটাম কেনিয়াম, স্ট্রাটাম লুসিডাম, স্ট্রাটাম গ্রানুলোসাম, স্ট্রাটাম স্পাইনোসাম,
বালসাম, স্ট্রাটাম, ব্যাজিলি। ঠিক আছে, ওকে, আমাদের এতটুকু জানলেই হবে, এর ডিপ আমাদের দরকার নেই। এখানে কি কি থাকে? পাতলা ত্বকে থাকে ভিটামিন ডি, প্রোটিন, কেরাটিন, লিপিড। ঠিক আছে, এই পাতলা ত্বকে এই তিনটা জিনিস থাকে। এই তিনটা জিনিসের মাধ্যমে কি হয়, আমাদের বডিতে প্রতিরোধ হিসাবে কাজ করে। ভিটামিন ডি যেমন কি করে, ইউভি আলোর মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয়। হ্যাঁ, তারপর ধরো রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের দরকার, সেটা কিংবা যেটা আমাদের বজ্র সেখানে এখানে একসাথ হয় যাতে বের হয়ে যেতে পারে, ঘামের মাধ্যমে হোক কিংবা এই যে টক্সিন গুলা একত্রিত হইলে তখন বের হয়ে যায়। যান্ত্রিক আঘাত, আমাদের ধরো বডিতে কোনো স্ক্র্যাচ কিংবা কোনো মানে এই উপরে স্কিনে তো আমরা আঘাত পাই। হ্যাঁ, তো এই স্কিনটা এই কাজে লাগে এবং সবচেয়ে মেইন কথা, এই স্কিন আমাদের একটা টেম্পারেচার মেনটেন করে। হ্যাঁ, এর মাধ্যমে আমরা বডির টেম্পারেচার একটা মেনটেন হয়। ঠিক আছে, আর এই স্কিনে আমাদের মেলানিন উৎপাদন করে। তো দেখা যায় কি যে আমাদের এই ফেসিয়াল মানে জিনিসগুলো যত, এই স্কিনটা যত মানে পিউরিফাই করা কিংবা বলো যে যত পরিষ্কার করা যায়, হ্যাঁ, ক্লিনেসটা মেনটেন করা যায় কিংবা ইমিউনিটি বুস্ট আপ করা যায়, তত দেখা যায় যে আমাদের বডিটা তত গ্লো করে, যেহেতু এই স্কিনে মেলানিনটা প্রোডাকশন হয়। ঠিক আছে, তো দেখা যায় যে বজ্র যখন বের হয় তখন স্কিনটা গ্লো করে। আচ্ছা, এই গেল এপিডার্মিসের কথা। তারপরে লেয়ার হলো স্কিনে, তারপর লেয়ার হলো ডার্মিস। হ্যাঁ, আমরা যখন হিজামা করব তখন এপিডার্মিসটা এবং ডার্মিসের কিছু অংশ আমাদের কাটা হবে। বাট কখনোই আমাদের রাইট নাই এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস 3rd নাম্বার লেয়ার পর্যন্ত যাওয়ার। বাট যারা অনভিজ্ঞ তারা দেখা যায় হাইপোডার্মিস পর্যন্ত চলে যায়। এই জন্য আমাদের এইটা জানা উচিত। যেমন ধরো কেউ যদি ক্লিনিক্যাল তোমাকে আপনাদের জিজ্ঞাসা করে স্কিনের যে পোস্ট দিতেছে, হ্যাঁ, এটার মানে কতটুকু যাইতেছে, তো অবশ্যই তখন জানতে হবে যে আমরা এপিডার্মিস থেকে ডার্মিসে কিছু যাচ্ছি, পুরো ডার্মিসটা আমরা ছিঁড়ে ফেলতেছি না। তো ডার্মিসের মধ্যে কি থাকে? হ্যাঁ, ডার্মিসের মধ্যে কোলাজেন থাকে। এই যে সবার আগে কোলাজেন থাকে, যেটা হলো নমনীয়তার শক্তি প্রদান করে। তো এই জিনিসগুলো যখন হ্যাম্পার হয় না, তখন দেখা যায় যে প্রথম দিকে মেলানিনটা হ্যাম্পার হয়, তারপর যদি অনভিজ্ঞ দ্বারা হয়, হ্যাঁ, তারপর দেখা যায় তারপরের স্টেজে কোলাজেনটা হ্যাম্পার হয়, তখন ওই বডির ওই জায়গাটা না মানে দেখা যায় গ্লোয়িং এর বদলে না আরো খারাপ হয়। হ্যাঁ, বার্ন শুরু হয়, অনেক কিছু শুরু হয়। এই জন্য না এই জিনিসটা খুব রিস্ক। স্কিন একটা লার্জেস্ট অর্গান, এই স্কিনের উপরে যত ধরনেরই কাজ করা যায় এটা খুব রিস্ক, কারণ কোলাজেন আমাদের বডিতে অনেক নমনীয়তা এবং গ্লোইনেসে কাজ করে, শক্তি প্রদান করে। আবার ফার্স্ট লেয়ারে যে মেলানিনটা আছে এটা আমাদের বডিতে উজ্জ্বলতা কিংবা অনুজ্জ্বলতা, বিউটিফিকেশন এগুলোর উপর ডিপেন্ড করে। তো এই ডার্মিসে কি কি থাকে? সেকেন্ড লেয়ারে ঘাম থাকে, সুইট গ্ল্যান্ডগুলো থাকে, যেমন ঘর্মগ্রন্থি, ওয়েল মানে আমাদের বডিতে যে ন্যাচারাল ওয়েলগুলো থাকে, তেলগ্রন্থি, চুলের গোড়া, চুল, পেশি, স্নায়ুতন্ত্র, হ্যাঁ, স্নায়ুর ছোট ছোট ইগুলা থাকে। তারপরে ধরো রক্তনালী থাকে, ডেন্ড্রাইটিক কোষ থাকে। তো এই ডার্মিসে এই জিনিসগুলা থাকে। আমরা যদি ঠিক মতো না কাটি, স্ক্র্যাচ করি, তখন দেখা যায় এগুলার মেকানিজম, এগুলার ফাংশন, এগুলার স্ট্রাকচারাল চেঞ্জ হবে, তখন দেখা যায় এই ডিফর্মিটি আমাদের হয়। তো এইখানে মেনলি ফাংশনটা কি ডার্মিসের লেয়ারে? এটা ব্যথা, স্পর্শ, চাপ, তাপমাত্রা অনুভব সৃষ্টি করে। যেহেতু এখানে থাকে তেল গ্রন্থি, ঘর্মগ্রন্থি, স্নায়ুতন্ত্র, তাইলে কি স্নায়ু মানে কি ব্যথা, স্পর্শ, এইগুলো সব মেনটেন করবে। ঘাম, তেল এগুলো তাপমাত্রা। হ্যাঁ, ত্বক থেকে যে আমাদের ধরো ঘাম বের হয় এবং ঘাম যে বাষ্পীভূত হয়ে যায়, এই যে ঠান্ডা রাখে বডিটা, হ্যাঁ, এটা কিন্তু এই ডার্মিস লেয়ারে হয়। তারপরে ধরো এই তৈলগ্রন্থি থেকে যে বডিতে যে একটা সিবাম, হ্যাঁ, ন্যাচারাল সিবাম, আমরা তো এই জিনিসটা আমাদের বিউটিফিকেশনে লাগে। তো এই জিনিসটা এই সেকেন্ড লেয়ারে। আর রক্তনালীগুলো, ছোট ছোট রক্তনালীগুলো পুষ্টি মানে ধরো নিউট্রিশন যে এলিমেন্টগুলো সেগুলো পাসিংয়ে কাজ করে। তো তাই দেখা যায় যে যখন এই লেয়ারটা ধরো ক্ষতিগ্রস্ত হয় তখন এই জিনিসগুলো আমাদের খুব ইমিউনিটি হ্যাম্পার করে। বাট আমরা যখন এটা ওই যে হয় না পানিটা একটা পরিষ্কার করলে পানি যেমন ফ্লো বেড়ে যায়, তেমন এই লেয়ারগুলো তখন আরও ভালো কাজ করতে পারে। এখন আসলে হাইপোডার্মিস। হ্যাঁ, হাইপোডার্মিস যে জিনিসটা, হাইপোডার্মিসে আমাদের কখনো টাচ করা যাবে না। 3টা লেয়ারের মধ্যে হাইপোডার্মিসে আমাদের যাওয়া যাবে না। হ্যাঁ, কারণ হাইপোডার্মিসে থাকবে চর্বি, স্নায়ুতন্ত্রের একদম নার্ভ ইন্ডিং। মানে আমি তোমাকে বলি, যেখান থেকে তোমার স্নায়ুটা শুরু হবে গোড়াটা সেখানে থাকবে, চুলের গোড়া সেখানে থাকবে, রক্তনালীর একদম ফার্স্টের দিকে তো ছোট ছোট রক্তনালী থাকে, যেটা সমস্যা নাই, যেটা ইন্টারাপ্ট করলে ঠিক হয়ে যায়। বাট এদিকে থাকবে হলো আস্তে 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 তোমার রুট লেভেলে চলে যেতে হবে। রুট লেভেলে যদি তুমি পাস করো, রুট লেভেলে যদি তুমি সমস্যা করো, তখন সমস্যা হবে। যেমন এটা হলো চর্বির উপস্থিতিতে আমাদের বডির তাপ এবং শীত, এতক্ষণ তোমার সুপারফিশিয়াল আসতেছিল, এখন তোমার একদম কোর জায়গায় তুমি চলে গেছো। হ্যাঁ, তো এই কোরগুলাতে যদি তুমি হ্যাম্পার করো তখন
তখন দেখা যাবে তোমার বডি আর থাকবে না। হ্যাঁ, কোনোভাবে যদি তুমি ওই এরিয়াগুলোতে চলে যাও, হ্যাঁ, তোমার এর জন্য এরিয়াগুলো সম্পর্কে জানতে হবে। কতটুক ডিপলি পার্স করলে, কতটুক স্ক্র্যাচ করলে তুমি শুধু এপিডার্মিস এবং ডার্মিসের কিছু পার্ট থাকবে, এটা আমি পুরো তোমাকে টেকনিক্যাল শিখাই দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে বেশি কাটা যাবে না। হ্যাঁ, বেশি কাটলে ওই যদি তুমি হাইপোডার্মিস পর্যন্ত চলে যাও তাহলে শেষ। দেখা যায় কি অনেকগুলো পেশেন্টরা আমি তোমাকে বলি, যেহেতু ঘর্মগ্রন্থি তারপর অনেক গ্রন্থি একসাথে থাকে, আমি তোমাদের বলছি, দেখা যায় যে ধরো তুমি একটু বেশি কাট করলা, ওই জায়গার মধ্যে সুইটিং এর সমস্যা হয়, ওই জায়গায় ঘাম আসে না। ওই জায়গার টেম্পারেচারটা অল টাইম হলো একটা লেভেলে চলে যায়, ঠান্ডা হয়ে থাকে, কিংবা ধরো অল টাইম গরম গরম ভাব হয়। হ্যাঁ, ওই জায়গার মধ্যে তোমার দেখা যায় যে আরো সমস্যা শুরু হয়ে যায়। হ্যাঁ, হাত পা নড়াইতে পারে না, প্যারালাইজড, কারণ ওই জায়গার নার্ভ গুলা তুমি কেটে ফেলছো, ইন্ডিং গুলা তুমি চলে গেছো হাইপোডার্মিসে, থার্ড লেয়ারে চলে গেছো। থার্ড লেয়ারে সব ইন্ডিং থাকবে, হ্যাঁ, যেখান থেকে শুরু হয়। তো ওইখানে তুমি যখন হ্যাম্পার করছো তখন এই কাজগুলা হয়েছে। তার মানে কি তুমি কিন্তু তারে আরো ক্ষতি করলা। হ্যাঁ, তুমি তার ক্ষতি করলা তোমার নলেজ না থাকার কারণে। তো এই নলেজগুলো দরকার যে আমরা ডার্মিস যাব, এপিডার্মিস থেকে ডার্মিসে যাব, বাট আমরা হাইপোডার্মিসে যাব না। ওকে, এখন এইখানে তোমাদের এই স্কিনের লেয়ারগুলো দেখা হয়েছে। এখন তোমরা 18 নম্বর পাতায় খুলো। হ্যাঁ, 18 নম্বর পাতার মধ্যে দেখা আছে কাপিং থেরাপিতে শরীর থেকে যা যা বর্জ্য অপসারণ হয়। এই যে চিত্রটা আমি তোমাকে বলি, চিত্রটার মধ্যে ব্লাড ভেসেল, হ্যাঁ, এই যে ধরো আমি তোমাদের নালিকা বললাম, নালিকার মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। আর একটা সেকেন্ড চিত্র দেখো যে কাপিং করার পরে নালিকার ভিতর থেকে কি কি বের হয়ে যাইতেছে এবং নর্মাল নালিকায় কি কি থাকে, এটা তোমাদের চিত্র দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা কি কি বের হয় ওইটা আমরা শুনবো। 17 নম্বর পেজে আসি। 17 নম্বর পেজে 2 নম্বর লাইন দেখো। হ্যাঁ, ওয়েটে কাপিং, রক্তে ওয়েট কাপিং। হ্যাঁ, যখন তুমি যে ব্লাড বের করতেছো ওইখানে কি কি ব্লাড থাকবে, ব্লাডের মধ্যে কি কি থাকবে, ইউরিক অ্যাসিড থাকবে, ইউরিয়া থাকবে, ট্রাইগ্লিসারাইড থাকবে, কোলেস্ট্রল থাকবে। ঠিক আছে, এগুলা হলো রিসার্চে পাওয়া গেছে। তো রিসার্চ 2008-এ ছিল একটা রিপোর্টে, ওইখানে এগুলা ছিল এসডিএল, এলডিএল, সিলাম গ্লুটামিক অ্যাসিড। তারপর 2012-তেও পাওয়া গেছে, যেখানে তোমার লোহিত কণিকা, হিমোগ্লোবিন, মানে এগুলা কি যারা যারা করছে সেই মাধ্যমে তোমাকে একটা দেওয়া হয়েছে যে এই তারা দেখছে যে তারা বজ্রে রক্ত থেকে এই বের হয়েছে। মেন কথা, তুমি একটা কথা যদি বলো টক্সিন এবং এক্সট্রা পার্টিকেল গুলা, তারপর তুমি এই অংশগুলা জানবা। ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, রেড সেল, হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, এই কয়েকটা নাম জানবা। কারণ কেন, তুমি যখন এই নামগুলা বলবা তখন কি হবে, মানুষ ভাববে যে না, এটা নিয়ে তুমি পড়াশোনা করছো, তুমি দাগায় ফেলতে পারো। হ্যাঁ, এটা নিয়ে তুমি পড়াশোনা করছো, আর তুমি যে অথেন্টিক ইনফরমেশন দিচ্ছ এটা যে ভুয়া না, এটা একটা তোমার একটা লেভেল আপ হবে। ঠিক আছে, কারণ বেরি হয় এগুলো, আর এগুলাই আমাদের বডিতে ওয়েস্টেজ থাকে। ঠিক আছে, ওকে, এখন আমরা 19 নাম্বার পাতায় চলে আসবো। কখন হিজামা করা যায়, মানে কখন হিজামা করা ঠিক না। হ্যাঁ, ধরো তুমি এখন হিজামা ট্রিটমেন্টটা নিবা তোমার জন্য, তাহলে তুমি কখন করতে পারবা না। ধরো এখন অনেক বেশি শীত, হ্যাঁ, ওয়েদারটাও অনেক বেশি শীত, কিংবা ধরো তুমি যেই রুমে নিবা সেই রুমের টেম্পারেচার একদম লো, ফ্রিজিং টেম্পারেচার, ওইখানে তুমি হিজামা করতে পারবা না। হিজামা কেন করতে পারবে না, কারণ তোমার বডিতে যখন হিজামা করা হবে, ব্লাড বের করা হবে, ওই যে চাপ মুক্তি এবং হলো চাপ বৃদ্ধি, এর মাধ্যমে তোমার বডির টেম্পারেচার একটা মানে ইমব্যালেন্স হবে। তখন যদি তোমার আরো টেম্পারেচার কম থাকে তখন তোমার শীত অনুভূতি হতে পারে। হ্যাঁ, তারপর তীব্র ব্যথা, এখন তুমি অনেক ব্যথায় আসো, এই মুহূর্তে তোমার জন্য হিজামা না, একটু স্যাটেল হলে তারপর তুমি স্টেবল হলে তখন। আচ্ছা, তারপরে ইনস্ট্যান্ট তুমি গোসল করার পরপরই না, গোসল করার আধা ঘন্টা, মানে শরীরটা তোমার নর্মাল রেঞ্জের টেম্পারেচার যখন আসবে দেন তুমি হিজামা করবা। মানে ইনস্ট্যান্ট তুমি শরীরের একটা টেম্পারেচার কুল আপ করে তুমি হিজামা করতে পারবা না। তারপর তোমার মিলনের পরে, হ্যাঁ, তখনই তুমি ইনস্ট্যান্ট, কারণ তখন একটা টেম্পারেচার আপ ডাউন হয়, তখন তুমি হিজামাটা করতে পারবে না। তারপর 14, কারণ মানুষের সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্সের জন্য কিছু পিউবার্টি, হ্যাঁ, পিউবার্টির জন্য এবং তুমি বলো সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্সের জন্য কিছু এজ আমরা ডক্টররা নির্ধারণ করি যে এই স্টেজের পরে একজন ছেলে মেয়ে, তো এই স্টেজটা হলো তোমার 14। তো 14-র আগে আমাদের বডিতে সবগুলা ফাংশন পুরোপুরি ডেভেলপ হয় না। তো 14-র আগে তুমি হিজামা না করলে ভালো। এবং বৃদ্ধ, হ্যাঁ, বৃদ্ধ মানে 60-এর উপরে, 65-র উপরে, হ্যাঁ, তখন আমাদের দেখা যায় যে এজিং পোর্শন চলে আসে, তখন বডিতে এমনিতেই অত ইমিউনিটি থাকে না যে হিজামাতে কোনো হ্যাজার্ড হইলে কিংবা কিছু হইলে বডি ট্যাকেল দিতে পারবে। হ্যাঁ, তো আমরা ওই স্টেজে এই হিজামাগুলো নিব না। তারপরে কিছু কিছু ডিজিজ কন্ডিশন, যেমন এনিমিয়া, যার বডিতে রক্ত অনেক কম। হ্যাঁ, এনিমিয়া মানে কি, তোমার বডিতে যদি রেড সেল অনেক কম থাকে, তখন এমনি তোমার বডিতে রক্ত অনেক কম, তাহলে আমি তখন হিজামাটা করব না। তুমি এখনই
অনেক খেয়ে আসছো, তোমার এখন হিজামা করলে, আর হিজামা তোমার এমন না যে তুমি স্কিন একটা লার্জেস্ট অর্গান, আমি সবার আগে বলছি, তো স্কিনে যাই করবা সেটা জিআইটি তে ইফেক্ট করবে, সেটা তোমার ব্রেন ইফেক্ট করবে, সব জায়গায় ইফেক্ট করবে। তো তুমি ভরপেট খাইছো মানে জিআইটি তুমি ইনভলভ করে রাখছো, এখন তুমি হিজামা করবা না। তারপর তোমার যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে, হ্যাঁ, কোনো কারণে তোমার 4-5 দিন ধরে টয়লেট হয় নাই, কিংবা তোমার টুইস্টেড হয়ে গেছে, তুমি আলটাতে দেখছো তোমার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে, এই ধরনের ক্লিনিক্যাল কেসগুলোতে আমি হিজামা করব না। টয়লেট পাইছে, এখনই টয়লেট করব, এখন আমি হিজামা করব না, কারণ অলরেডি আমার জিআইটিতে ইনভলভ, হ্যাঁ। আর ব্রেন, জিআইটি যেগুলো আমার একটা ট্রিগার আপ করতেছে একটা জিনিসের জন্য, সেখানে যদি আমি হিজামাটা করি, যেহেতু স্কিন একটা লার্জেস্ট অর্গান, আমি সেখানে হিজামাটা নিব না। তারপর ইনডাইজেশন যদি থাকে, সবচেয়ে বড় কথা লিভার ডিজিজ। লিভারের মধ্যে লিভারের ফাংশনটা আমি এখন প্রেসক্রাইব না করি, তো মেনলি আমরা লিভার ডিজিজে স্কেপ করবো হিজামাটা, হ্যাঁ। আর যদি কেউ লিভার ডিজিজে কেন স্কেপ করবো এটা সম্পর্কে ডিটেলস শুনতে চাও, তাহলে আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করো, কারণ লিভারটা একটু আমি চাচ্ছি না। আর তোমরা নয়তো গুগলে দেখতে পারো লিভারের ফাংশন কি, লিভারেই বেশিরভাগ কণিকাগুলো তৈরি হয়, তো হিজামা যদি করি, রক্ত বের করি, মানে এটার একটু ইফেক্ট হয়, একটু বিস্তারিত কথা, তো এত তো আমরা ডিপ জানবো না, হ্যাঁ। আমরা যতটুকু হিজামার জন্য দরকার ততটুকু বললাম। আর এখন কি বমি করছে, হ্যাঁ, এই মুহূর্তে আমরা হিজামা করবো না, ঠিক আছে। তারপর ধরো করোনারি হার্ট ডিজিজ, মানে ধরো হার্টের যে ডিজিজগুলা, কিছু কিছু ডিজিজে আমরা স্কিপ করবো। হিমোফিলিয়া হলো ব্লাডের ডিজিজ, হ্যাঁ। হিমোফিলিয়া কি, যে এইসব ব্লাডের যে স্পেসিফিক যে জেনেটিক ডিসঅর্ডারগুলো, কিংবা ধরো ব্লাডের যে কিছু ডিজিজ, সেই সব ডিজিজে আমরা হিজামা করব না। আর যদি অনেক ব্লাড প্রেশার লো থাকে, তাহলে হিজামা করলে প্রেশার আরও লো হবে, তাহলে তখন আমি করব না। প্রেগনেন্ট মহিলারা আমি হিজামা করব না। তারপর হলো এখনই আমি রক্ত দিয়ে আসছি কাউকে, হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন করে আসছি, কিংবা রক্তের ব্যাগ দিছি, এখন আমি হিজামা করব না। আর নেশাগ্রস্ত ব্যক্তিও হিজামা করবে না, ঠিক আছে। তারপর ধরো বডিতে পেসমেকার বসানো, তাহলে আমি হিজামা করব না। আর যদি হার্টের ওষুধগুলো আমি খাই, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ওয়ারফেরিন, তাহলে আমি হিজামা করব না, হ্যাঁ। তারপরে আমি হিজামা করার পরে ডায়াবেটিক্স যদি পেশেন্ট থাকে, যে ডায়াবেটিক রোগীর হিজামা করা যাবে, বাট আমি আরবিএসটা একটু চেক করে নিব, কারণ পুরো যদি হাইপোগ্লাইসেমিক হয়, মানে গ্লুকোজ অনেক কমে যায়, তখন হিজামা করলে কি আরও তো কমে, ঠিক না, তাহলে একটু সমস্যা হতে পারে। অতিরিক্ত কম হলে আমরা করব না, এবং অনেক বেশি আপ থাকলেও আমরা করব না, ঠিক আছে। আচ্ছা, হিজামাতে করণীয় কি, হ্যাঁ। এখন আমি হিজামা করব, হ্যাঁ, হিজামা আমি এই সময় করব না। এখন এইটা হলো আমার এলিজিবিলিটি টেস্ট, হ্যাঁ, যে কি কি কারণে আমি হিজামা করতে পারবো। এখন আমি হিজামা করতে চাচ্ছি, তাহলে কি কি প্রস্তুতি আমার আনতে হবে, হ্যাঁ, হিজামার জন্য কি কি প্রস্তুতি আনতে হবে। আমি এখন হিজামা করতে চাবো, তো আমার সবার আগে একটু খালি মুখ থাকতে হবে, খালি পেট থাকতে হবে। মানে ধরো আমি সকালবেলা ধরো 2-3 ঘন্টা, মানে ধরো আমি ভোরবেলা উঠছি, হ্যাঁ, আমি ব্রেকফাস্টটা স্কিপ করে আমি হিজামা করতে পারবো, কিংবা আমি দুপুরবেলা খাইছি, আমি ধরো 2-3 ঘন্টা পরে কিংবা 4 ঘন্টা পরে হিজামা করতে পারবো। মানে আমি আমার জিআইটির একটু রেস্ট দিতে হবে, দেন আমি হিজামাটাতে আগাবো। তার মানে এখানে সেকেন্ড লাইনটা, হিজামার পূর্বে 3 ঘন্টা অ্যাটলিস্ট আমার খালি পেট থাকতে হবে। যখন কেউ আমাকে বলবে আমি হিজামা করতে চাচ্ছি, তখন আমি তাকে এই অ্যাডভাইস দিব, আপনি আসেন 3 ঘন্টা খালি পেট রেখে যে কোনো একদিন ইনস্ট্যান্ট শুরু করবো না। এটা আমার জন্য হ্যাজার্ড, ওই লোকের জন্য হ্যাজার্ড, কারণ তার হিজামার পরে সে বেনিফিটটা পাবে না। আর আমিও করে ফেলার কারণে দেখা যাবে সে ভাববে যে আমি আনস্কিল্ড, কিংবা আমার করার পরে সে ধরনের বেনিফিটটা পাচ্ছে না, তো আমারও ইমেজ একটা সমস্যা হবে। তো আমি ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা যেভাবেই হোক তাকে আগে কানেক্ট করে বলবো, আপনি যদি হিজামা করতে চান তাহলে 2-3 ঘন্টা না খেয়ে আসুন, কিংবা আপনি হিস্ট্রি নিব কখন খাইছে না খাইছে, তাকে আমি ওয়েট করাবো 2-3 ঘন্টা হওয়ার পরে, তারপরে আমি হিজামাতে আসবো। ওকে, হিজামার পরপরই আমি একটা আনার খেতে বলবো, হ্যাঁ, কারণ আনারের মাধ্যমে আমাদের দেহে অনেক রক্ত হয়, তো অ্যাজ এ খাবার হিসাবে আমি আনার বলবো। আর হিজামাতে যেহেতু টেম্পারেচার একটু ডাউন হয়, তাই আমি বলবো যে আপনি যেহেতু এখন হিজামা করছেন 2 ঘন্টা পরে গোসল করবেন, হ্যাঁ, 2-1 ঘন্টা আপনি নিবেন, কিংবা আজকে গোসল করলে 2 ঘন্টা পরে করবেন, এখন ইনস্ট্যান্ট গোসল করবেন না। আর হিজামার পরপর 3 দিন সাবান দিয়ে গোসল করা যাবে না, কারণ জায়গাগুলো যেহেতু ছিঁড়া কাটা হয়েছে, হ্যাঁ, তো ওই জায়গায় যখন সাবান পড়বে তখন একটু জ্বলন হইতে পারে। এই জন্য আমরা 3 দিন বলবো সাবান দিয়ে গোসল করবেন না, পানি দিয়ে গোসল করবেন। আর যদি দুর্বল লাগে, তার দুর্বল তো লাগার কথা না, তারপর যদি লাগে সে আনারের রস খাবে 3-4 দিন। 3 দিন সে মিলিত হতে পারবে না, হ্যাঁ, এটা আমাদের, কারণ বডির যে আপ ডাউন হয়েছে, দেখা গেছে যে এই সময় যে শক্তি দরকারটা একটু রেস্টের দরকার হয়, এই জন্য 3 দিন সে না মিলিত হলেই ভালো। ভারী জিনিস বহন করবে না, হ্যাঁ, এই একদিন সে বেশি ভারী খুব ওয়েটি যে জিনিসটা 10 কেজি 5 কেজি সে বহন না করুক, 1 কেজি 1.5 কেজি ওকে এনাফ। 24 ঘন্টার মধ্যে খুব বেশি আমিষ খাওয়া যাবে না।
যেমন একদম ভরপুর খাইলাম, এত ভরপুর খাওয়া যাবে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট কোনো রোগের জন্য হিজামা করা যায়। ওই যে আমি এর আগে যে বলছি যে আমার বমি পাইতেছে, মাথা ঘুরাতেছে, হাই ডায়াবেটিক, মানে ইনস্ট্যান্ট আমি কিছুর জন্য করবো না, বডিটা একটা স্টেবল কন্ডিশন যাবে, দেন আমি করবো। তারপরে কিছু পয়েন্ট বলা হয়েছে, এটা আমি পয়েন্ট যখন আলোচনা করবো তখন বলে দিব, আজকে আমি পয়েন্ট বলবো না। আরেকটা কথা বলা হয়েছে, যেটা যেহেতু হিজামা স্পিরিচুয়াল, হ্যাঁ, তো হিজামার আগে অবশ্যই আমরা পেশেন্টকে আয়াতুল কুরসি 3 কুল পরে আমার যে হিজামা করবে তার শরীরও বন্ধ করে নেব এবং পেশেন্ট শরীর বন্ধ করে তারপর আমরা হিজামাতে বসবো। হ্যাঁ, ওকে। তারপরে হিজামার পরে দূরে ভ্রমণ করা যাবে না একদিন।